ইসলামাবাদের শান্তি আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। লেবাননে যুদ্ধবিরতি সহ 10 শর্ত তেহরানের, ওয়াশিংটনের 15টি। ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দিতে সম্মত ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না তেহরান। যে কোনো মূল্যে হরমুজ প্রণালী খোলার হুঁশিয়ারি ট্রাম্পের। পারমাণবিক অস্ত্র সক্ষমতার পথ না ছাড়লে বিধ্বংসী হামলার হুমকি। And now we're going to open up the Gulf with or without them. No nuclear weapon. That's আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদের শান্তি আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। দুই দেশের পরোক্ষ বৈঠকের পাশাপাশি স্থানীয় সময় বিকেল 4টায় ওয়াশিংটন তেহরান সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তেহরানের দাবি, প্রকৃত চুক্তি হলে তবেই তারা পূর্ণ সহযোগিতা করবে। অন্যদিকে ইরানের সহযোগিতা ছাড়াই হরমুজ প্রণালী খোলা হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দিতে সম্মত ট্রাম্প প্রশাসন হয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। হাজার হাজার নিরাপত্তা বাহিনীর করা পাহারায় পাকিস্তানের রাজধানী। শনিবার সকাল থেকে নানা ধোঁয়াশার পর অবশেষে ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার অবতরণের আগে দেশটিতে মধ্যপ্রাচ্যের ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও পৌঁছান। এর আগে শুক্রবার মধ্যরাতে 71 সদস্যের প্রতিনিধি দল নিয়ে পৌঁছান ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তারা বিমানের প্রতিটি ফাঁকা আসনে তেহরানের মিনাপ স্কুলে ওয়াশিংটন তেল আবিবের যৌথ বিমান হামলায় নিহত শিক্ষার্থীদের ছবিও নিয়ে আসেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স পৌঁছানোর পরই মূল আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও ইরান বলছে তাদের পূর্ব শর্ত পূরণ না হলে সংলাপ শুরু হবে না। ইরানি পক্ষ স্পষ্ট করেছে আলোচনায় তারা সদিচ্ছা নিয়ে এলেও যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আস্থা নেই। গালিবাফ জানিয়েছেন অতীত অভিজ্ঞতায় ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গই তাদের প্রধান উদ্বেগ। তেহরানের দাবি, প্রকৃত চুক্তি হলে তবেই তারা পূর্ণ সহযোগিতা করবে, না হলে আলোচনা এগোনো কঠিন হবে। ইরানিরা আন্তরিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত থাকলে আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেব, কিন্তু তারা যদি ছলচাতুরির চেষ্টা করে আমাদের আলোচক দল তা মেনে নেবে না। তাই বৈঠক শুরু হওয়ার আগেই আলোচনার পরিবেশে অনিশ্চয়তা ও কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। এর মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বিকেলের দিকে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানের মধ্যস্থতা শুরু হওয়ায় বৈঠক আগামী কয়েকদিন ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালী শিগগিরই খুলে দেওয়া হবে, প্রয়োজনে ইরানের সহযোগিতা ছাড়াই। হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি সরবরাহ সংকট এখন বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়েছে। তিনি আরও স্পষ্ট করেছেন ইরানের সঙ্গে যে কোনো চুক্তির মূল শর্ত হবে দেশটির পারমাণবিক অস্ত্র না থাকা। বিশ্লেষকদের মতে এই অবস্থান আলোচনার প্রক্রিয়াকে একদিকে যেমন চাপ দিচ্ছে, অন্যদিকে কূটনৈতিক দর কষাকষি আরও কঠিন করে তুলছে। যদিও কাতারে ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে ইরানি সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আলোচনার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন পরিস্থিতি। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানে রকেট হামলার দাবি করেছে। ইসরায়েলি বাহিনীও লেবানন থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। এতে সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। এই সংঘাত যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় লেবানন ইস্যুকে আরও চাপ হিসেবে সামনে নিয়ে এসেছে। এরই মধ্যে মঙ্গলবারে ওয়াশিংটনে লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে হিজবুল্লাহ উপস্থিত থাকলে আলোচনায় বসবে না বলে সাফ জানিয়েছে তেল আবিব। নাদিম মারজান, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ইরান, সর্বশেষ আমরা যেটি দেখতে পেয়েছি যে কাতারে ইরানের যে জব্দকৃত সম্পদ ছিল ট্রাম্প প্রশাসন সেটি ফেরত দিতে রাজি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি কোনো আলোর মুখ দেখতে পাচ্ছি কিনা জানাবেন? আপনি জানেন যে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে, এখন পর্যন্ত আমরা সবশেষ আপডেট যেটি পেয়েছি, আপনি যেটি বললেন যে কাতারে থাকা ইরানের যে বাজেয়াপ্ত সম্পদ ছিল সেগুলো তারা ফেরত দেবে, অর্থাৎ ইরানের কাছে হস্তান্তর করবে। এবং এখানে কিন্তু মধ্যস্থতা করছে সৌদি আরবের একজন মন্ত্রীও কিন্তু সেখানে এরই মধ্যে পৌঁছে যান। আমরা একটু সবশেষ ঘটনাবলীগুলো দেখে আসি, তাহলে বুঝতে পারবো যে এখন পর্যন্ত আসলে এই শান্তি আলোচনা কোন পর্যায়ে আছে। আপনি জানেন যে আজকে সকালে ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে এবং এই 14 দিনের যে একটি যুদ্ধবিরতি চলছে সেটিকে কিভাবে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেওয়া যায় সে লক্ষ্যে, এবং এই যুদ্ধবিরতিটা আসলে কিভাবে যাবে। এবং এখানে কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট নেতৃত্ব দিচ্ছেন জেডি ভ্যান্স। তিনি যেটা বলেছেন যে ইরান যদি এখানে সদিচ্ছা দেখায় তাহলে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা এই যুদ্ধবিরতির জন্য, শান্তি চুক্তির জন্য তারা সব ধরনের সহযোগিতা করবে। বিপরীত দিকে
ইরানের যিনি নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্টারি স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রকে নিয়ে তারা দ্বিধাগ্রস্ত। কারণ আপনি জানেন যে যুক্তরাষ্ট্র তাদের যেই নীতি অনুযায়ী যুদ্ধ শুরু করেছিল সেই নীতিতে আসলে অটল থাকেনি। কারণ আপনি জানেন যে যুক্তরাষ্ট্রকে কিন্তু এই যুদ্ধে টেনে নেওয়া হয়েছে, সেটি নিয়েছে ইসরায়েল। যে কারণে ইরানের মন্ত্রীরা, ইরানের প্রতিনিধি দল বলছে সবার আগে যুক্তরাষ্ট্রের উচিত তাদের আমেরিকা ফার্স্ট যেই নীতি সেদিকে মনোযোগ দেয়া, ইসরায়েল ফার্স্ট নীতি নয়। অর্থাৎ তারা বুঝে গেছে এরই মধ্যে এই ইসরায়েল এখানে আসলে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এই সংঘাত জিয়ে রাখার ক্ষেত্রে। যে কারণে ইসরায়েলের যে একটি মিত্রতা, ইসরায়েলের সঙ্গে যে ঘনিষ্ঠতা, সেটি কমাতে বলছে ইরানের প্রতিনিধি দল। এবং আলোচনা ব্যর্থ যদি হয় সেক্ষেত্রে কি হতে পারে সেই সম্ভাব্য হুঁশিয়ারিগুলোও কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। এবং আপনি জানেন যে কিছুক্ষণ পরেই মূলত আসলে পাকিস্তান সময় 4টায় এবং আমাদের সময় বাংলাদেশ সময় 5টার দিকে মূলত সরাসরি দুপক্ষ অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল মূলত সামনাসামনি কথা বলার কথা রয়েছে। কিন্তু এর আগে আমরা দেখেছি যে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানের যে প্রতিনিধি দল রয়েছে, পাকিস্তানে যারা এই পুরো আলোচনাটা আসলে দেখভাল করছেন, তাদের সঙ্গে কথা হয়েছে আলাদা আলাদা এবং একইভাবে পর্যায়ক্রমে জেডি ফ্যান্সের সঙ্গে এবং সেখানে আরও যারা রয়েছেন স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জেরেড কুশনার, তারাও মূলত এখানে কথা বলছেন এবং পরবর্তীতে তারা দুপক্ষ সরাসরি বৈঠকে বসবেন বলে গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে। এবং এই যুদ্ধবিরতির আড়ালে আমরা দেখতে পাচ্ছি লেবাননেও কিন্তু তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবং সবশেষ আমরা দেখেছি আজকেও সকালেও কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে লেবাননে এবং বিশেষ করে দক্ষিণাঞ্চলে এবং রাজধানী বৈরুতে, সেখানে হতাহতের সংখ্যা বাড়ছে। এবং আমরা দুইটার সময় যেটি বলছিলাম যে মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির আলোচনার জন্য একটি আলোচনা হতে পারে ওয়াশিংটনে, সেটি কিন্তু একটু আগে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনো ধরনের আলোচনায় যেতে চায় না এবং এই ধরনের যুদ্ধবিরতির জন্য তারা আসলে প্রস্তুত নয়, এটি ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে। এখন সামগ্রিকভাবে দেখার বিষয় ওয়াশিংটনে যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেখানে আসলে কারা থাকবে। কারণ লেবাননের প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, ইসরায়েল সেই কথা আসলে বলছে না, সেক্ষেত্রে ভবিষ্যৎ কী হবে সেটিও কিন্তু এখন দেখার বিষয়। সামগ্রিকভাবে আজকের যে যুদ্ধবিরতি আলোচনা চলছে সেটি যদি ভেস্তে যায় সেক্ষেত্রে সামনে আসলে কি হতে পারে। বিশেষ করে ট্রাম্প যেভাবে হুমকি দিয়ে রেখেছেন যে পারমাণবিক অস্ত্র কখনোই ইরান অর্জন করতে পারবে না, হরমুজ প্রণালী খুলে দিতে হবে, এই হুমকিগুলো নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসতে চাই। মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই ইরানকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক এই জলপথ ইরান বন্ধ করে রাখলেও তা খুব শিগগিরই উন্মুক্ত করা হবে। এক্ষেত্রে তেহরানের সহযোগিতা ওয়াশিংটন তোয়াক্কা করছে না বলে মন্তব্য তার। But that'll be open. We're going to be, or the strait as they call it, and I think it's going to go pretty quickly. And if it doesn't, we'll be able to finish it off one way. ইরানের সাথে সম্ভাব্য চুক্তির প্রধান শর্ত হিসেবে পারমাণবিক নিরস্ত্রীকরণকে অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। তিনি জানান, আলোচনার পুরোটাই নির্ভর করছে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উপর। দেশটির সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। No nuclear weapon, number one. You know, I think it's already been regime change, but we never had that as a criteria. No nuclear weapon. That's সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত আলোচনার কঠোর সমালোচনা করেন। বলেন, বিভিন্ন মার্কিন প্রেসিডেন্টের সাথে ইরান শুধু আলোচনা করে সময় নষ্ট করেছে, তবে তার প্রশাসন সেই পথে হাঁটবে না। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান ইসলামাবাদে যে বৈঠকটি আজকে হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, সেখানে ইরান তাদের 10টি শর্ত উত্থাপন করেছেন এবং যুক্তরাষ্ট্র তাদের 15টি শর্ত উত্থাপন করেছে। তাদের মূল আলোচ্য বিষয়টা আসলে কি, আর শর্তগুলো সম্পর্কে যদি একটু বলতেন। নিবিড়, আপনি জানেন যে এইটি যখন যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয় ঠিক সেদিনই কিন্তু 10টি শর্তের কথা আসলে ইরান বলে, যেটি আবার যুক্তরাষ্ট্র আপত্তি জানিয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে তারা যেই 10 দফার সঙ্গে একমত হয়েছিল সেই 10 দফা আসলে এটি না, যে কারণে এই 10 দফাগুলো নিয়ে মূলত আপত্তি রয়েছে বা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে আসলে 10 দফাগুলো কি। তবে মূল কয়েকটি পয়েন্ট তো আসলে অবশ্যই আলোচনার বিষয়, সেগুলো যদি আমরা দেখি, আপনি জানেন যে এখন পর্যন্ত লেবাননে আমরা যেমনটি বলছিলাম যে সংঘাত চলছে, ইরান চায় লেবাননেও একইভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। বিশেষ করে শুধুমাত্র লেবানন নয়,
এমনকি ইয়েমেনেও, অর্থাৎ তাদের যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আরও যারা রয়েছেন তার সংঘাতে লিপ্ত আঞ্চলিক পুরো যুদ্ধটা বন্ধ করতে হবে। অন্যতম প্রধান শর্ত, এই শর্তকে ঘিরেই মূলত এখন আসলে এই শান্তি চুক্তি হবে কিনা এটি নির্ভর করছে, কারণ ইসরায়েলের পক্ষ থেকে এবং এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বলা হয়েছে এই যুদ্ধবিরতির অংশ লেবানন নয়, যে কারণে এখন পর্যন্ত মূল যে বিষয়টি সেটাই কিন্তু রয়ে যাচ্ছে এক ধরনের দ্বিধার মধ্যে যে এই শান্তি চুক্তিটি আসলে হবে কিনা। এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলা হয়েছে। আপনি জানেন যে কয়েক দশক ধরে ইরানের উপর অর্থনৈতিক সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা রয়েছে, যেই নিষেধাজ্ঞার কারণে ইরান কিন্তু আন্তর্জাতিক বাজারে তারা সমন্বয় করতে পারছে না, এবং সেই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে বলা হয়েছে এবং জব্দ সম্পদ মুক্ত করতে বলা হয়েছে। একটু আগে আমরা দেখলাম যে কাতারে থাকা ইরানের সম্পদ যেগুলো রয়েছে সেগুলো তারা মুক্ত করতে রাজি হয়েছে, কিন্তু অন্যান্য আরও সম্পদ রয়েছে যেগুলো কাতার ছাড়াও বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের অধীনে থাকা যে ইরানের সম্পদগুলো জব্দ করা সেগুলোও মুক্ত করতে বলা হয়েছে। এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আপনি জানেন যে ইরানের সঙ্গে জার্মানি ও 5 বিশ্বশক্তি যে পরমাণু চুক্তি করেছিল সেই চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে তার প্রথম মেয়াদে কিন্তু তিনি বের হয়ে যান, এবং বের হয়ে যাওয়ার পরে সেই পরমাণু চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে, এবং যে কারণে ইরান তাদের পারমাণবিক সক্ষমতা অর্জন করার জন্য অস্ত্রের মজুদ বা ইউরেনিয়ামের মজুদ বাড়ায় বলে এমন অভিযোগ ওঠে। সেই পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানকে চালিয়ে যাবে নাকি সেটি আসলে কি হবে সেই ভবিষ্যৎটিও নির্ভর করবে আজকের আলোচনায় এই শর্তটি আসলে থাকবে। এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, আপনি জানেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে এরই মধ্যে বিশ্বে কি ঘটে গেছে। গত 45 দিনে আমরা দেখেছি পুরো বিশ্বের অবস্থা, অর্থনৈতিক অবস্থায় আসলে টালমাটাল হয়ে গেছে, এমনকি আমাদের দেশেও সেই প্রভাব পড়েছে, যে কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এবং যেখানে টোল দিতে হবে, অর্থাৎ হরমুজ প্রণালী পার হলে জাহাজগুলোকে টোল দিতে হবে, ইরান যে শর্ত দিয়েছে সেটি কি বলবৎ থাকবে নাকি যুক্তরাষ্ট্র যেমনটা বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এ ধরনের কোনো শর্ত তিনি মেনে নেবেন না, সেই বিষয়গুলো আজকে আলোচনায় হবে। এবং যুদ্ধের যে ক্ষতিপূরণ, আপনি জানেন যে ইরানের যে 40 দিনের যুদ্ধ হয়েছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, তারা ধর হতাহতের সেই সংখ্যা তাদের প্রাণ দিতে পারবেন না, কিন্তু তাদের অবকাঠামোগত যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ইরান এবং একটি আলোচনার মধ্যে থাকতে পারে। এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে বলা যায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে দুবাই, প্রত্যেকটা জায়গায় যে মার্কিন ঘাঁটি রয়েছে সেই সামরিক উপস্থিতি কেমন হবে, সেখান থেকে কোন ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে যুক্তরাষ্ট্র, সেই বিষয়গুলো ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আজকে আলোচনা করবে। এবং সামগ্রিকভাবে আঞ্চলিক উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, বিশেষ করে তাদের যে প্রক্সি নেটওয়ার্কগুলো রয়েছে এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে তারা আসলে ইরানের সঙ্গে কী ধরনের আচরণ করছেন, বিশেষ করে অর্থনৈতিক জায়গা থেকে শুরু করে একেবারে বিস্তৃতভাবে ভূ রাজনৈতিকভাবে ইরান আসলে কেমনভাবে তাদের প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করবে, তাদের ভূমিকা কি হবে, সেই বিষয়গুলো আজকের মূলত আলোচ্য সূচিতে রয়েছে। এখন আসলে দেখার বিষয় দুপক্ষ এই আলোচনার এই বিষয়বস্তুগুলোর উপর কতটা একমত হতে পারে, এর উপর নির্ভর করবে আগামী এই 2 সপ্তাহ ধরে চলমান যে যুদ্ধবিরতি সেটা আসলে কতটুকু টেকসই হবে এবং ভবিষ্যতে এই স্থায়ী যুদ্ধবিরতি আপাতত স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নিবে কিনা সেটি আসলে নির্ভর করছে। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তির আলোচনা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ইনান। ওয়াশিংটন তেহরান বৈঠকের মধ্যস্থতা করায় পাকিস্তান এখন বৈশ্বিক কূটনীতির কেন্দ্রে, তবে এবারই প্রথম নয়, অতীতেও গুরুত্বপূর্ণ নানা বৈঠক হয়েছে ইসলামাবাদে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইতিহাসে বহু নাটকীয় অধ্যায় পার করেছে দেশটি। বিশ্লেষকরা বলছেন যখনই ওয়াশিংটন পাকিস্তানে এসেছে বড় কোনো কৌশলগত পরিবর্তনের সূচনা হয়েছে, তাই এবারও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন তারা। 1959 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের করাচি সফর ছিল পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্কের স্বর্ণযুগের সূচনা। জেনারেল আইয়ুব খানের আমন্ত্রণে আসা এই সফরকে ঘিরে শহর জুড়ে ছিল অভূতপূর্ব আয়োজন, সুগন্ধিতে ভরেছিল পুরো সড়ক, সঙ্গে আলোকসজ্জা। সফরের পরপরই সামরিক ও অর্থনৈতিক সহায়তা বাড়িয়ে দেয় ওয়াশিংটন, ফলে পাকিস্তান হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একটি। 1961 সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সফর এক ভিন্ন মানবিক গল্প তৈরি করে। করাচির এক উটগাড়ি চালক বশির আহমেদের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ গড়ে তোলে আজীবন বন্ধুত্ব। এই সফর শুধু কূটনৈতিক নয়, দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্কের প্রতীক হিসেবেও জায়গা করে নেয় ইতিহাসে। 1969 সালে চীনের সঙ্গে যোগাযোগ স্থাপনে গোপন কূটনৈতিক মিশনের জন্য পাকিস্তানকে বেছে নেন রিচার্ড নিক্সন। জেনারেল ইয়াহিয়া খানের মাধ্যমে সেই বার্তা পৌঁছায় বেইজিংয়ে। এর ধারাবাহিকতায় 1971 সালে হেনরি কিসিঞ্জারের ঐতিহাসিক চীন সফর সম্ভব হয়, যা বদলে দেয় বৈশ্বিক শক্তির ভারসাম্য।
পরবর্তী দশকগুলোতে সফরগুলো হয়ে ওঠে আরও জটিল। 2000 সালে বিল ক্লিন্টন সামরিক শাসনের প্রেক্ষাপটে ইসলামাবাদে এসে কূটনৈতিক বার্তা দেন, কিন্তু ছবি তুলতে অস্বীকৃতি জানান। 2006 সালে জর্জ ডব্লিউ বুশের সফর হয় কঠোর নিরাপত্তায়, আর 2005 ও 7 সালে ডিক চেনির সফর ছিল নানা চাপ ও সতর্কবার্তার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরও কখনো বন্ধুত্ব, কখনো কৌশলগত চাপের বার্তা বহন করে। এই দীর্ঘ ইতিহাসের প্রেক্ষাপটে 2026 সালের ইসলামাবাদ বৈঠক নতুন মাত্রা যোগ করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রকে এক টেবিলে বসানোর চেষ্টা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, যখনই ওয়াশিংটন পাকিস্তানে এসেছে তখনই বড় কোনো কৌশলগত পরিবর্তনের সূচনা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া উপকূলে সফল অবতরণ, স্বাগত জানালেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের ভিত্তি হিসেবে পরিচিত সেনা ঘাঁটিগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, ইরানের নজিরবিহীন পাল্টা হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্তত 12টি মার্কিন সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি প্রকাশে পেন্টাগনের কঠোর গোপনীয়তার মাঝেও উঠে আসছে মধ্যপ্রাচ্যে ভঙ্গুর মার্কিন নিরাপত্তা বলয়ের চিত্র। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলের দেশগুলোর সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসছে বলে মনে করছেন অনেকে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছেন, তেহরানের প্রতিশোধমূলক হামলার পর অন্তত 1 ডজন মার্কিন ঘাঁটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ট্রাম্প প্রশাসন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ প্রকাশ না করলেও বিশ্লেষকরা একে মার্কিন সামরিক ইতিহাসের এক বড় বিপর্যয় হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহর হয়তো আর কখনোই আগের অবস্থানে ফিরবে না। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্যের যে ভৌত কাঠামো ছিল ইরানের হামলায় তা কার্যত অকেজো হয়ে পড়েছে। বাহরাইনের ঘাঁটিটি বর্তমানে এতটাই ঝুঁকিপূর্ণ যে সেখানে হাজার হাজার সামরিক সদস্যের অবস্থান বজায় রাখা এখন প্রায় অসম্ভব। ফলে মধ্যপ্রাচ্যে কয়েক দশকের সাজানো মার্কিন নিরাপত্তা ব্যবস্থা এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে চলে আসা তেলের বিনিময়ে নিরাপত্তা, এই পুরানো মার্কিন সমীকরণও এখন বড় ধরনের প্রশ্নের মুখে। সৌদি আরব, কাতার ও কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলো মার্কিন সামরিক উপস্থিতির কারণে নিজেদের নিরাপত্তার চেয়ে ঝুঁকি বেশি দেখছে। মার্কিন ঘাঁটিগুলো ইরানকে প্রতিহত করার পরিবর্তে উল্টো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় এই দেশগুলো এখন দ্বিধায় পড়েছে। নিজেদের আকাশসীমা ও জ্বালানি অবকাঠামো রক্ষায় মার্কিন ছত্রছায়ার ওপর তাদের নির্ভরশীলতা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। মার্কিন নিরাপত্তা বলয় ভেঙে পড়ায় এই অঞ্চলের দেশগুলো এখন নতুন বিকল্প খুঁজতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে ইরানের সাথে দীর্ঘস্থায়ী সমঝোতায় পৌঁছাতে না পারা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কার্যকর সুরক্ষার অভাব। এই দুয়ের চাপে উপসাগরীয় রাষ্ট্রগুলো ইসরায়েলের দিকে ঝুঁকতে পারে বলেও কেউ কেউ ধারণা করছেন। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে মধ্যপ্রাচ্যে এক নতুন ও জটিল ভূ রাজনৈতিক মেরুকরণ এখন কেবল সময়ের ব্যাপার। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসরায়েলি সেনাদের পাশাপাশি বর্বরতায় নেমেছে অবৈধ বসতি স্থাপনকারীরাও। গাজা, হেব্রন, পশ্চিম তীরে চলছে ভয়াবহ তাণ্ডব। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 2 ফিলিস্তিনি। হেব্রন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে ধরে নিয়ে গেছে নেতানিয়াহু বাহিনী। দক্ষিণাঞ্চলে একাধিক গ্রামে হামলা ও ভাঙচুর চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা। অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের ইসরায়েলি সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গাজায় যুদ্ধবিরতির মাঝেও থামছে না ইসরায়েলের বর্বরতা। উপত্যকার জাবালিয়ায় ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় আল শিফা হাসপাতালের চারপাশ ভারী হয়ে ওঠে স্বজনদের কান্নায়। হামলার মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সবাই একসঙ্গে বসে থাকার সময় হঠাৎ ড্রোন হামলা চালানো হয়। হেরবনে শরণার্থী শিবিরেও অভিযান চালায় নেতানিয়াহু বাহিনী। এ সময় কয়েকজন ফিলিস্তিনি যুবককে আটক করা হয়। মাসাফের ইয়াত্তা অঞ্চলে রাখালদের উপর হামলা চালায় বসতি স্থাপনকারীরা। তাল মাইন এলাকায় সংঘর্ষের সময় 2 জনকে আটক করে ইসরায়েলি বাহিনী। হামলাকারীদের সুরক্ষা দিতে এই আটক অভিযান চালানো হয় বলে অভিযোগ উঠেছে। খিরবেত আল মুফাকারা সহ বিভিন্ন গ্রামে বাড়িঘরে হামলা চালানো হয়।
পশ্চিম তীরে 30টির বেশি নতুন বসতি স্থাপনে ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এসব একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং দখলকৃত অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে বলে জানায় জোটটি। বিশেষ করে পূর্ব জেরুজালেম সহ পুরো পশ্চিম তীরে ইসরায়েলের উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ইউরোপীয় ইউনিয়ন আরও বলে, স্থায়ী ও ন্যায়ভিত্তিক শান্তির একমাত্র পথ হল দ্বিরাষ্ট্র সমাধান, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন পাশাপাশি নিরাপদ ও স্বীকৃত সীমান্তে বসবাস করবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। লেবানন ইসরায়েল বৈঠকের আগে স্লোগানে উত্তাল বৈরুত। হাঙ্গেরিতে সরকার বিরোধী আন্দোলন। ব্রাজিলে ভূমি অধিকার নিশ্চিতে মিছিল। চীন তাইওয়ান একত্রীকরণ অনিবার্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বীপটির প্রধান বিরোধী দলীয় নেতা লি ইউনের সঙ্গে বৈঠকে তিনি সতর্ক করে বলেন, তাইপের স্বাধীনতার কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না। দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারেরও হুমকি দিয়েছে দেশটি। লাইচেংতে ক্ষমতায় বসার পর দ্বীপটির চারপাশে সামরিক মহড়া বাড়িয়েছে বেইজিং। এই আঞ্চলিক উত্তেজনার মধ্যেই তাইওয়ানের প্রধান বিরোধী দল কুমিনতাং বা কেটিএম নেতা চেং লি উনের সঙ্গে বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এক দশকেরও বেশি সময় পর চীন ও তাইওয়ানের শীর্ষস্থানীয় নেতাদের মুখোমুখি সাক্ষাৎ এটিই প্রথম। বৈঠকে দুই নেতা তাইওয়ানকে ঘিরে শান্তি বজায় রাখার ওপর জোর দেন। শি সাফ জানান, তাইওয়ানের সঙ্গে একত্রীকরণের বিষয়টি অনিবার্য। একই সঙ্গে দ্বীপটির স্বাধীনতার যে কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি। চীনা সভ্যতার পুনর্জাগরণে বেইজিংয়ের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন লি। বৈঠক শেষে চীন ও তাইওয়ানের মধ্যে শান্তি বজায় রাখতে দ্বীপটির রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চীন তাইওয়ান শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখতে পারে এমন যে কোনো কিছু করতে আমি প্রস্তুত। যারা এই শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে তাদের সঙ্গেও আমি সাক্ষাৎ করতে চাই। প্রেসিডেন্ট শিও একই কথা বলেছেন। দীর্ঘ সময় পর কেটিএম দলের কোনো নেতার এই সফর ঘিরে তাইওয়ানের সমালোচনা হচ্ছে। বিশেষ করে ডিপিপির পক্ষ থেকে লিকে বেইজিংয়ের প্রতি নমনীয় অবস্থান নেওয়া রাজনৈতিক নেতা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই বৈঠক কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক হিসাবের অংশ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক, অস্ত্র বিক্রি এবং তাইওয়ানকে ঘিরে কৌশলগত অবস্থান সবকিছুই নতুন করে আলোচনায় এসেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে চলছে নানা হিসেব নিকেশ। ভোটের আগে রাজ্যের রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারে একে অন্যের বিরুদ্ধে তুলছে নানা অভিযোগ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। দেখুন, আজকে থেকে পশ্চিমবঙ্গে প্রথম দফায় যে ভোট সেটি 12 দিন বাকি, আর দ্বিতীয় দফায় 29 এপ্রিল যে ভোটটি সেটি 18 দিন বাকি। সুতরাং এটা বলাই বাহুল্য যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো এবারের বিধানসভা নির্বাচনের জয় পাওয়ার মধ্য দিয়ে আগামী 5 বছরে ক্ষমতায় যাওয়ার যে আপ্রাণ চেষ্টা সেটি চালিয়ে গিয়েছে। আপনি জানেন যে এই চলমান বিধানসভা নির্বাচনের প্রচার প্রচারণায় বলা ভালো, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই যে প্রধান দুটো বিষয় আমরা দেখেছি সেটি হচ্ছে, এক, ভোটার তালিকায় নিবিড় সংশোধন ইস্যু এসআইআর, এবং দুই হচ্ছে বাংলাদেশ ইস্যু। কেন বললাম এই বাংলাদেশি ইস্যু? কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা এই দুটো ইস্যুতে কিন্তু প্রধান দুটো রাজনৈতিক দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগের যে আঙুল সেটি তুলেছে। আপনি জানেন যে এবার যখন বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার, যেটি তাদের ভাষায় সংকল্পপত্র, একেবারে প্রথম তালিকায় যে 15টি তারা সংকল্প করেছে, প্রথম সংকল্প ছিল অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে ব্যবস্থা নেওয়া এবং অনুপ্রবেশকারীদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সরকারি কাগজপত্র বানিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালনাতে সভাতে একই রকম ভাবে অনুপ্রবেশ ইস্যুতে কিন্তু সুর চড়া করেছেন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে বীরভূমের সাঁইথিয়ার একটি জনসভা থেকে বিস্ফোরক একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ও অভিষেক ব্যানার্জি নরেন্দ্র মোদীর দিকে। তিনি বলেছেন যে আজকে থেকে 20 মাস আগে দিল্লিতে
বাংলাদেশের প্রাক্তন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে দিল্লিতে রাখা হলো, তিনি কি অনুপ্রবেশকারী নাকি তিনি শরণার্থী? তার স্ট্যাটাস কি? আপনারা যে অনুপ্রবেশকারী কথা বলে ভোটের মাঠ গরম করছেন, মূল অনুপ্রবেশকারী তো আপনারাই দিল্লিতে আশ্রয় দিয়েছেন। সুতরাং বলাই বাহুল্য যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশ ইস্যু এই ভোটের মাঠে যে উত্তেজনা সেটি চওড়া করেছে। আবার অন্যদিকে একই রকম ভাবে যেটি বলছিলাম যে ভোটার তালিকা নিবিড় সংশোধনী যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া আপনি জানেন যে সবশেষ যেটি দেখা যাচ্ছে যে এখনো যেগুলো ট্রাইব্যুনালে রয়েছে সেই 22,000 নিষ্পত্তির অপেক্ষায়, বাকি কিন্তু ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে, 91 লক্ষ বাদ গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, যারা যে ভোটারদের নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন গত বছর, সেখান থেকে 12% ভোটারকে বাদ দিয়ে এবারে নির্বাচন হচ্ছে আসলে এই নির্বাচন না প্রহসন? ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিজেপির শাসনে নির্বাচন আদৌ সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেটি তারা কিন্তু প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই ছিল আমার কাছে ভারতের গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের রাজ্যের যে আসন্ন 2 দফা বিধানসভা নির্বাচন সে সংক্রান্ত আমার কাছে থাকা সব শেষ তথ্য। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। ভারতের উত্তরপ্রদেশে যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও অনেকে। স্থানীয় সময় শুক্রবার প্রদেশের মথুরা জেলার একটি নদীতে পন্টুন ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় অন্তত 25 জন আরোহী ছিলেন বলে জানায় স্থানীয় প্রশাসন। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। স্থানীয় সময় শুক্রবার বিকেল 5:07 মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সফলভাবে সমাপ্ত হলো 10 দিনের রোমাঞ্চকর চন্দ্রাভিযান। স্থানীয় সময় শুক্রবার বিকেল 5:07 ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে ওরিয়ন মহাকাশযান, যার প্রতীক্ষায় ছিল পুরো পৃথিবী। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষ করে নিরাপদে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। সমুদ্রে অবতরণের পর আর্টেমিস 2 এর কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, ওরিয়ন ক্যাপসুলের ভেতরে থাকা 4 নভোচারী সুস্থ আছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস 2 ল্যান্ডিং অ্যান্ড রিকভারি ডিরেক্টর লিলিয়ানা ভিয়ারিয়াল জানান, নভোচারীদের ওরিয়ন ক্যাপসুল থেকে উদ্ধারের পর উড়োজাহাজে করে তাঁদের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নেওয়া হবে। গেল 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার, কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে শুরু হয়েছিল এই মহাকাশ যাত্রা। মিশনটি একাধিক নতুন ইতিহাস গড়েছে। রেকর্ড গড়েছে চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস 2 মিশন। নভোচারীরা এই চন্দ্রাভিযানে বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। তারা চন্দ্রপৃষ্ঠে অন্তত 6টি উজ্জ্বল উল্কাপাতের ঝলক সরাসরি দেখেছেন। আর্টেমিস 2 অভিযানটি ছিল 2028 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের পদচিহ্ন ফেলার নাসার পরিকল্পনার একটি পরীক্ষামূলক ধাপ। নাসা প্লাস, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স ও অ্যাপল টিভিতে ঐতিহাসিক এই প্রত্যাবর্তন সরাসরি সম্প্রচার করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। সম্ভাব্য মার্কিন অভিযানের হুমকি মোকাবিলায় সামরিক প্রস্তুতি জোরদার করেছে কিউবা। প্রতিরক্ষা দিবসে সামরিক মহড়া চালায় দেশটির সামরিক বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে মহড়ায় আর্টিলারি ফায়ার ও ট্যাঙ্ক মোতায়েনের মাধ্যমে যুদ্ধ প্রস্তুতির সক্ষমতা প্রদর্শন করা হয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসলামাবাদে শান্তি আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। দুই পক্ষের পাল্টাপাল্টি শর্ত, ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দেয়া নিয়ে ধোঁয়াশা। ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না তেহরান। যে কোনো মূল্যে হরমুজ প্রণালী খোলার হুঁশিয়ারি ট্রাম্পের। পারমাণবিক অস্ত্র সক্ষমতার পথ না ছাড়লে বিধ্বংসী হামলার হুমকি। এবং ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া উপকূলে সফল অবতরণ, স্বাগত জানালেন ট্রাম্প। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক।
ধন্যবাদ নিবিড়। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।